তো মনে করি এই গণভোট অবৈধ। আগে সংসদে আলোচনা হবে, সংসদ সিদ্ধান্ত নেবে গণভোট হবে কি হবে না। জামাতে নায়েবে আমির তিনি অত্যন্ত বিশ্রী ভাষায় তিনি জনগণকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন আঙ্গুল সোজা না হলে আঙ্গুল বাঁকা করবেন, এবং বাঁকা করে হলেও ঘি তার চাই। ৭১-এর পর তাদেরকে ক্ষমা করা হয়েছিল, এবার তাদেরকে আমরা ক্ষমা করব না। আপনারা জানেন যে বিগত ৯ মাস ঐকমত্য কমিশনের সবগুলা দল বসলো, আলাপ আলোচনা করলো, একের পর এক রাউন্ড অফ ডিসকাশন। এখন আবার এসে সরকার বলছে যে রাজনৈতিক দলগুলোকে বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং এই উস্কানিতে কিছু কিছু রাজনৈতিক দল তারা নিত্য নতুন দাবি হাজির করছে, নিত্য নতুন তারা আবদার শুরু করেছে যে তাদের এটা চাই, এটা হলে ওটা চাই, ওটা হলে এটা চাই। আমি মনে করি যে গতকাল জামাতের যে একজন নায়েবে আমির তিনি অত্যন্ত বিশ্রী ভাষায় তিনি জনগণকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন আঙ্গুল সোজা না হলে আঙ্গুল বাঁকা করবেন, এবং বাঁকা করে হলেও ঘি তার চাই। তো এটা আমি মনে করি বাংলাদেশের জনগণের প্রতি একটা সরাসরি হুমকি। এবং আমি আপনাদের বলতে চাই এই ৭১-এর পরাজিত শক্তি যারা যদিও আমাদের সাথে পাশাপাশি আন্দোলন করেছে, কিন্তু তারা বাংলাদেশের ভালো চায় না। এখন যারা নির্বাচনকে পেছাতে চায়, বানচাল করতে চায়, তারা ডেফিনেটলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে চায়। আমরাও স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, আরো ১৭ বছর আন্দোলন সংগ্রাম লড়াই করব। আমরা ক্ষমতার জন্য করি না, আমরা এই বাংলাদেশকে ভারত এবং অন্যান্য বহিঃ শত্রুর আধিপত্য থেকে মুক্ত রাখার জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, এবং সার্বিকভাবে দারিদ্র্য কমিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। তো সেই কাজে যদি যেই বাধা হয়ে আসবে, আমার বিশ্বাস বাংলাদেশের সকল জনগণ, শুধু বিএনপি না, তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। এবং অবশ্যই বাংলাদেশের নির্বাচন হতে হবে, সেই নির্বাচনে তারা তাদের যে প্রতিশ্রুতি সেগুলো জনগণকে দেখ, ওই ম্যান্ডেট নিয়ে যদি তারা পাস করে দেশে পার্লামেন্টে পাস করবে। কিন্তু এমন কথা বলা হচ্ছে প্রয়োজনে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে, কিন্তু গণভোট আগে হতে হবে। আমি তো মনে করি এই গণভোট অবৈধ। বিএনপি অনেক উদার মনের পরিচয় দিয়েছে গণভোটে রাজি হয়, এই গণভোট অবৈধ, গণভোট করতে পারে না। আগে সংসদে আলোচনা হবে, সংসদ সিদ্ধান্ত নেবে গণভোট হবে কি হবে না। ৪৮টি পয়েন্টে কোনোদিন গণভোট হতে পারে? আপনি ৪৮টি পয়েন্ট করে হ্যাঁ না কোনোদিন দিতে পারবেন? তো এগুলো হচ্ছে এই যারা এখন জীবনেও রাষ্ট্র ক্ষমতায় জনগণের ভোটে যেতে পারবে না, কিন্তু এখন তারা একটা সুবিধাজনক পর্যায়ে রয়েছে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো দখল করেছে, ডিসি নিয়োগ দিয়েছে, ইসলামী ব্যাংক দখল করেছে, বিভিন্ন ব্যাংক দখল করেছে। তারাই চাচ্ছে যে তাদের সুবিধাটা অনগোয়িং থাকুক। আজকে আমরা এই ভাষায় কথা বলতে চাচ্ছিলাম না। গণ অভ্যুত্থানের পক্ষের যারা আমরা শক্তিরা রয়েছি, আমাদের মধ্যে যত অনৈক্য হবে, যত বিভেদ হবে, এটার আলটিমেট বেনিফিশিয়ারি হবে আওয়ামী লীগ। তো আমি আবারও বলবো যে তারা যদি শুধু নেগোসিয়েশনের জন্য এটা করে থাকে, এই ধরনের কথা বলা বন্ধ করুক। জনগণের একটা আতঙ্ক ছড়াচ্ছে। আর যদিও কোনো অন্য চিন্তা অপচিন্তা থাকে, সেটা চিরাচরিত ভাবে বাংলাদেশের জনগণ বুঝে দেবে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় না হন, আপনি যদি বুদ্ধিভিত্তিক রাজনীতির চর্চা না করতে পারেন, নলেজ বেস পলিটিক্স যদি আপনি না করেন, তাহলে কিন্তু আগামী রাজনীতি আপনার জন্য কঠিন কঠিন কঠিন। আপনি অনেক কিছু বুঝতে পারছেন না, চিন্তাও করতে পারছেন। আপনি যত বড় জনপ্রিয় নেতা হন না কেন, ভোট কেটে চুরি করে ভোট ডাকাতি করে আবার কি শেখ হাসিনার মতো একটা নির্বাচন করবেন, তার রাজনীতি নিশ্চিহ্ন হয়ে যাবে। তারেক রহমান, বেগম খালেদা জিয়ার রাজনীতি নির্বাচন কিন্তু ওনাদের ভোটের জন্য না। তারেক রহমান কিন্তু বলেছেন আমাকে ভোট দিতে হবে, এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা আপনি দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। এই কথা সেই নেতাই বলতে পারেন যিনি রাজনৈতিকভাবে গণতান্ত্রিক ধারণা শুধু নন, গণতান্ত্রিক চেতনা, গণতন্ত্রকে যিনি ধারণ করেন, সেই নেতাই বলতে পারেন ভোট হচ্ছে একমাত্র মাপকাঠি। নির্বাচন বলেন, রাজনীতি বলেন, গণতন্ত্র বলেন, জনপ্রিয়তা বলেন, সেটি আপনি যদি কোনো রকম এর ব্যত্যয় ঘটান, আপনার একটি কেন্দ্রে যদি আপনি মনে করেন মাস্তানি করে আপনি আগামী নির্বাচনে কোনো কিছু করবেন, আপনার রাজনীতি নিশ্চিহ্ন হয়ে যাবে। বলে দিলাম, এটা লিখে রাখেন। তারেক রহমান, বেগম খালেদা জিয়া কিন্তু ওনাদের চেয়ে আত্মত্যাগ, ওনাদের চেয়ে সংগ্রাম, ওনাদের চেয়ে জুলুম, নির্যাতন, অত্যাচার, অপপ্রচারের শিকার কেউ হননি বিএনপিতে, কেউ না। কিন্তু আপনারা সবাই আপনাদের মতো করে রাজনীতি আর করতে পারবেন না। সেই
100 দিনের কর্মসূচির কথা মনে আছে? বিএনপি 2001 সালে ক্ষমতা আসার পরে নির্বাচন রাষ্ট্র পরিচালনা সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে এবার কিন্তু যদি জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র সরকার পরিচালনার দায়িত্ব পান, তারেক রহমানের যেই রাজনীতি যারা পর্যবেক্ষণ করেন তারা নিশ্চয়ই আমার এই কথার চেয়ে আরো বেশি তারা জানেন, বোঝেন। তারেক রহমানের রাজনীতি কিন্তু গতানুগতিক রাজনীতি নয়। তারেক রহমানই বলতে পেরেছিলেন 5 আগস্ট 2024, বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। অনুগ্রহ করে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, কেউ প্রতিহিংসা পরায়ণ হবেন না। সেদিন কিন্তু এই নির্দেশনা যারা আমরা শুনেছিলাম, আরো যারা আমরা গণমাধ্যম কর্মী বলেন, সাধারণ মানুষ বলেন, এবং বিশেষ করে বিএনপির সারা দেশের নেতাকর্মীরা তখন কিন্তু পাহারাদারের ভূমিকায় ছিল সারা দেশে। 22 মিলিয়ন ভিউ হয়েছিল তারেক রহমানের 5 আগস্টের সেই বক্তব্য। 22 মিলিয়ন একদিনে সারা দেশের মানুষের কাছে কিন্তু ছড়িয়ে গিয়েছিল সেই বক্তব্য। আর কোনো কিছু দরকার নেই। 5 আগস্ট 2024 তারেক রহমান যে দুটি বক্তব্য দিয়েছিলেন, এই দুটি বক্তব্য যদি আপনি প্রচার করেন, আপনি মানুষকে দেখান, বিবিসির সাক্ষাৎকার আর আপনার কাছে কতটুকু মনে হয়েছে? মিরাজ হোসেন গাজী লাইভ, MHG লাইভে, ডিজিটাল প্ল্যাটফর্মে, ফেসবুকে, ইউটিউবে গিয়ে আপনি সার্চ দিন যে তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ সংকলন, তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ। কিছু কিছু ডকুমেন্টারি আছে, কিছু কিছু 20 মিনিটের কয়েকটি পর্ব আছে। আপনি বড় প্রজেক্টরে চালাই দিন আপনার এলাকায়, মানুষ ওখান থেকে উঠবে না, তারেক রহমানের বক্তব্যের দিকে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। তিন পতন নীরবতা যেটিকে বলে। কিন্তু আপনারা তো জানেনই না যে কেউ বলেন তারেক রহমান এত ম্যাচুরিটি, এত বিচক্ষণ, এত সুন্দর কথা বলেন। তারেক রহমান সবসময় এই সুন্দর কথাই বলতেন, সেই 2004, 5, 6 সালেও বলেছেন, এখনো বলছেন। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের মানসিকতা ছিল সংকীর্ণ, এখনো আছে, যে কারণে আমরা বড় পরিসরে দেখতে পারি না। আমাদের রাজনীতি হচ্ছে দিনকে দিন যদি বড় পরিসরে চিন্তার মধ্যে না নিতে পারি, তাহলে আসলে এই দেশের উন্নয়ন বলেন, পরিকল্পনা বলেন, পরিবর্তন বলেন, তারেক রহমানের যে চিন্তা ভাবনা বলেন, সেটি আসলে আপনারা আমরা যদি সবাই, দেশের নাগরিকরা যদি সচেতন না হয়, রাজনৈতিক দলের নেতারা যদি সচেতন না হন, তাহলে আসলে দিন শেষে যা হওয়ার তাই হবে। তারপরেও আশাবাদী এমন কোন প্রশ্নের মুখোমুখি যেন হয়ে আপনাদের বিব্রত হতে না হয় যে তারেক রহমানের বক্তব্য আপনি শুনেননি বা শোনেন না বা আপনি শেয়ার করেননি আপনার ফেসবুকে, তাহলে আপনার বিএনপি করার নৈতিকতা কতটুকু আছে, দলের শীর্ষ নেতার প্রতি যদি আপনার আনুগত্য না থাকে, তাহলে আপনি সেই দলকে কতটুকু ওন করেন, সেই দলের প্রতি আপনার কতটুকু দরদ আছে, সেটি নিয়ে প্রশ্ন আপনি আপনার কাছে করতে পারবেন আয়নার সামনে দাঁড়িয়ে। না হলে এরকম মোবাইলে একটু ভিডিও করে এই যে মিরাজ হোসেন গাজী যেটি বললাম এটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এটি একেবারেই রাজনীতির একটি পর্যবেক্ষণ বিশ্লেষণ গ্রহণ